হ্যালো ভাইয়ারা, আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ৮ পড়ব। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো ভাইয়ারা শুরু করি আজকে। তো আমরা প্রথমে পড়ব দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন ও ভরের আপেক্ষিকতা। এখানে আমরা নর্মালি সূত্রগুলো দেখব আর ম্যাথ দেখব, মানে বেশি থিওরি নিয়ে আলোচনা করার টাইম নেই অত। তো শুরু করি। তো ১ নম্বরে রয়েছে L is equal to L naught into root over 1 minus v square by c square। তো এইখানে এল হইল মানে দৈর্ঘ্য সংকোচন, হ্যাঁ, এলটা হইল দৈর্ঘ্য, এই এলটা হইল দৈর্ঘ্য, আর এলটা এখানে এল আর এল নট কি, এখানে এল নট দুইটাই দৈর্ঘ্য। এখানে এল নট হচ্ছে পৃথিবীতে দৈর্ঘ্য, আর এলটা হইল মানে মহাশূন্যে দৈর্ঘ্য, বুঝছো? মানে ভূপৃষ্ঠের কোনো বস্তু যদি আমি মহাশূন্যে পাঠাই আর ওইটা যদি ভি বেগে গতিশীল থাকে, তখন আমরা এই ক্যালকুলেশন ইউজ করব। ঠিক আছে, সিটা হলো আলোর বেগ। ঠিক আছে, আর এই সূত্রটারই আমি মানে কনভার্ট করে এটাই আনছি। ঠিক আছে, ১ আর ২ একই সূত্র, শুধু এই ভিটারে আমি সামনে নিয়েছি। ঠিক আছে, তারপরে ৩ নম্বর সূত্রটা হচ্ছে আমাদের কাল দীর্ঘায়নের সূত্র। এটা লিখে দিই, এটা হলো দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচন, সংকোচন। ঠিক আছে, এটা দৈর্ঘ্য সংকোচনের সূত্র। এলটা হলো এখানে পৃথিবীতে, পৃথিবীতে এল নটটা, আর এলটা হইল মহাশূন্যে, মহাশূন্যে। ঠিক আছে, পৃথিবীতে দৈর্ঘ্য এল। ঠিক আছে, এলটা হলো পৃথিবীতে দৈর্ঘ্য, আর এই এলটা হলো মহাশূন্যে দৈর্ঘ্য। ঠিক আছে, মহাশূন্যে দৈর্ঘ্য। তারপরে ৩ নম্বরটা আমাদের কি, ৩ নম্বর সূত্র হলো কাল দীর্ঘায়নের সূত্র। কি? কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন। ঠিক আছে, ৩ নম্বরটা হলো আমাদের কাল দীর্ঘায়নের সূত্র। এখানে দেখো ভাইরা, এই সূত্র আর এই সূত্রে দেখবা, উপরের সূত্রের এল নটটা হলো পৃথিবীতে দৈর্ঘ্য, হ্যাঁ, কিন্তু এইখানে টি নট হইলো মহাশূন্যের সময়। এখানে টি তো অবশ্যই সময়, এখানে টি নটটা হলো মহাশূন্যে সময়, আর এটিটা হইলো পৃথিবীতে সময়, বুঝছো? এখানে এল নট হইলো, এখানে যেটা নট আছে, যার সাথে নট যুক্ত আছে, ওইটা হলো পৃথিবীতে, আর এখানে যেটা নট যুক্ত আছে এটা হলো মহাশূন্যে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা বুঝতে হবে। টি ইজ ইকুয়াল টু টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই সূত্র মনে রাখতে হবে, হ্যাঁ। একইভাবে এই সূত্র একই রকম, শুধু এখানে টি দেওয়া, এখানে এল দেওয়া। ঠিক আছে, তারপরে আমাদের এই সূত্রের কনভার্সন হলো এটারে কনভার্ট করে এটা আনছি। ঠিক আছে, একই সূত্র ৩-৪, এখানে বেগটা আগে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে ৫ নম্বর সূত্রটা হইলো, ৫ নম্বরের মেন সূত্র হলো এইটা, হ্যাঁ, এটারে কনভার্ট করে এটাই আনছি। তো এটা হইলো আমাদের ভর সম্প্রসারণের সূত্র। ভর সম্প্রসারণ, ভর সম্প্রসারণ, এটা আমাদের ভর সম্প্রসারণের সূত্র। ঠিক আছে, এম ইজ ইকুয়াল টু এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভর সম্প্রসারণের সূত্র। ঠিক আছে, এই ভর সম্প্রসারণের সূত্র আর এই যে কাল দীর্ঘায়নের সূত্র একই রকম। ঠিক আছে, তো এটার কনভার্সন এটা, আর এটা নর্মালি ভি ইজ ইকুয়াল টু এই এখানে শক্তি দিয়ে করছে, সূত্র লিখছে শক্তি। ঠিক আছে, এটা পৃথিবীতে শক্তি, এটা রকেটের শক্তি বা মহাশূন্যের শক্তি। আর ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটা তো আমাদের মানে পদার্থবিজ্ঞানের একদম মেন কনসেপ্ট, মেন সূত্র। ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটা সূত্র। তো তারপরে আমি ম্যাথে যাই, ম্যাথে দেখলে আমরা বুঝতে পারবো, ম্যাথ দেখলে। এখানে কি বলছে, 25 বছর বয়সী একজন মহাশূন্যচারী মহাকাশযানে এত বেগে ভ্রমণ করে, হ্যাঁ, পৃথিবীর হিসেবে 30 বছর
পর ফিরে এলে তার বর্তমান বয়স কত? 25 বছর বয়সী একজন মহাশূন্যচারী মহাকাশযানে এত বেগে ভ্রমণ করে পৃথিবীর হিসেবে 30 বছর পর ফিরে এলে তার বর্তমান বয়স কত? ঠিক আছে, এটা হলো আমার মানে কাল দীর্ঘায়নের সূত্র হবে এখানে। হ্যাঁ, এখানে আমাদের কাল দীর্ঘায়নের সূত্র হবে। এরকম থাকলে আমরা বুঝবো কাল দীর্ঘায়নের সূত্র হবে, মানে পৃথিবীতে এক বয়স, মহাশূন্যে কত বয়স, এরকম কিছু দেওয়া থাকলে আমাদের কাল দীর্ঘায়নের সূত্র হবে। তো কাল দীর্ঘায়নের সূত্রটা কি পড়ছি আমরা? টি ইজ ইকুয়াল টু টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের কাল দীর্ঘায়নের সূত্র। তো কাল দীর্ঘায়নের সূত্রে আমাদের এখানে কি দেওয়া আছে দেখো। এখানে আমাদের 25 বছর বয়সী লোকটার বয়স দেওয়া আছে, তারপরে এখানে কি দেওয়া আছে, এটা হলো আমাদের বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে। হ্যাঁ, তারপরে আমাদের পৃথিবীতে লোকটার বয়স দেওয়া আছে টি। ঠিক আছে, পৃথিবীতে লোকটার বয়স দেওয়া আছে টি। আমার রকেটে লোকটার বয়স বের করতে হবে, রকেটের লোকটার বয়স কত। ঠিক আছে, মানে পৃথিবী থেকে আমি একটা বয়স হিসাব করতেছি। আসলে কি লোকটা পৃথিবীতে আছে? পৃথিবীতে লোকটা নাই তো, আমাদের লোকটা আছে হলো উপরে মহাশূন্যে আছে। তো মহাশূন্যে ওই লোকটার যতটুকু বয়স হবে ওই বয়সটা ওই 25-এর সাথে অ্যাড হবে, বুঝছো? মানে লোকটা তো পৃথিবীতে নাই, লোকটা তো মহাশূন্যে। তো মহাশূন্যের বয়সটা আমরা কাউন্ট করবো এখানে। ঠিক আছে, পৃথিবীতে মানে কাউন্ট করলে মহাশূন্যের বয়সটা মানে মিলবে না মহাশূন্যের বয়সের সাথে। তো আমরা করি। তো আমাদের সূত্র কি? টি ইজ ইকুয়াল টু টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, তো এইখানে আমাদের টি নট ইজ ইকুয়াল টু টি নট বের করতে হবে। এখানে টি তো লোকটার বয়স টি, মানে পৃথিবীতে লোকটার বয়স তো টি 30 বছর পর, মানে লোকটা 30 বছর পর যেহেতু ফিরে আইছে, পৃথিবীতে আমরা 30 বছর হিসাব করছি, এই কারণে আমরা টি ইজ ইকুয়াল টু 30 ধরবো। ঠিক আছে, তো আমরা কী বের করবো? টি নট বের করবো। রকেটের লোকটার বয়স কত? টি নট ইজ ইকুয়াল টু কী হবে? টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার। তো এখন আমি মানগুলো বসাই দিই নর্মালি। তো মানগুলো বসাই এখানে 30, আর তারপরে ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি এর মান কত? ভি এর মান 1.8 ইন্টু 10⁸, আর 3 ইন্টু 10⁸। ঠিক আছে, এখানে সি মানে কি? সি হলো আলোর বেগ, আলোর বেগ বসাই দিছি। তো এখন ক্যালকুলেশন করি। তো এটা করলে হইলো 30 ইন্টু রুট ওভার 1 মাইনাস উপরে লিখি 18 আর নিচে লিখি হলো 3 ইন্টু 10। হ্যাঁ, 1.8, এই 1. এটা কাটে। হ্যাঁ, কাটার পরে নিচে একটা এক্সট্রা 10 গুণ দিয়ে দশমিকটা উঠাই দিছি। ঠিক আছে, তো এটা হইলো হওয়ার পরে ভাইয়ারা এটা ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে মান আসবে হলো 24। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে মান আসবে 24। হ্যাঁ, এই পুরোটা ক্যালকুলেশন করলে মান আসবে 24। তো তারপরে আমি 24টা কি রেখে দেবো? 24টা কি আমাদের বয়স? না, এই বয়সটা হইলো পৃথিবীতে যেটুক 30 বছর, মানে 30 বছর পর যেটুক। হ্যাঁ, ওটা হলো রকেটের 24 বছর পর। ঠিক আছে, তো ওই লোকটার বয়স আগে কত ছিল? 25। তো 25 আর 24 কত হয়? তো লোকটার বয়স, তার বর্তমান বয়স কত হয়? 25 প্লাস 24 হয় 49। ওকে, 49 বছর, এটা আমাদের অ্যান্সার 49। তারপরে আমাদের কি 2 নম্বরটা, ভূপৃষ্ঠে একটি রকেট যানের দৈর্ঘ্য 100 মিটার। এটা হলো আমাদের কাল দীর্ঘায়নের, না সরি, এটা হলো আমার দৈর্ঘ্য সংকোচনের ম্যাথ। হ্যাঁ, তো এরকম দৈর্ঘ্য দেওয়া থাকলে তো আমাদের বুঝতে হবে এটা কেমন কি। এটা দৈর্ঘ্য দেওয়া আছে, আর আমাদের এই চ্যাপ্টারে এইগুলো ছাড়ার কিছু নেই, দৈর্ঘ্য সংকোচন কাল দীর্ঘায়ন ছাড়া কিছু নেই। তো এইগুলো আমাদের বুঝতে হবে, এটা হলো আমাদের দৈর্ঘ্য সংকোচনের ম্যাথ। ভূপৃষ্ঠে একটি রকেট যানের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। এত বেগে উড্ডয়নরত অবস্থায় ভূপৃষ্ঠে পর্যবেক্ষকের নিকট তার দৈর্ঘ্য কত মিটার হবে? ঠিক আছে, তো ওই লোকটা মানে ভূপৃষ্ঠে একটি রকেট যানের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, মানে পৃথিবীতে 100 মিটার দৈর্ঘ্য একটা
রকেটযানের, ঠিক আছে। তো ওইটারে আমি এত বেগে উড্ডয়নরত অবস্থায় ভূপৃষ্ঠ থেকে মনে করো পর্যবেক্ষণ করব, ঠিক আছে। তখন ওইটার দৈর্ঘ্য কত হবে। তো কেমনে করব, আমাদের সূত্র কি, আমাদের সংকোচনের সূত্র কি, দৈর্ঘ্য সংকোচনের সূত্র হচ্ছে এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস রুট ওভার ভি বাই সি হোল স্কোয়ার, ঠিক আছে। এটা আমাদের সূত্র। তো এইখানে আমি কি করব, এইখানে আমাদের মানগুলো বুঝতে হবে কোনটা কি। তো ভাই আমি আগে বলছিলাম এই সূত্রে এল নটটা হবে হলো পৃথিবীতে, মানে দৈর্ঘ্য পৃথিবীতে যেটা থাকবে ওটা হলো, যেটার সাথে নট থাকবে ওটা হলো পৃথিবীতে, বুঝছো। এখানে যেটার সাথে নট থাকবে ওইটা থাকবে হলো পৃথিবীতে দৈর্ঘ্যর ক্ষেত্রে। তো এখানে কোনটা পৃথিবীতে, এখানে রকেটযানের দৈর্ঘ্য 100 মিটার, এটা রকেটযান পৃথিবীতে মাপছি 100 মিটার। তো এটা হবে আমাদের এল নট, ঠিক আছে। রকেটযানের বেগ দেওয়া আছে ভি, ঠিক আছে। তারপরে ভূপৃষ্ঠে এটার মাপতে হবে, মানে ভূপৃষ্ঠ থেকে পর্যবেক্ষণ করতে হবে আকাশে। তো মহাশূন্যে আমাদের দৈর্ঘ্য হবে হলো এল। তো মহাশূন্যের দৈর্ঘ্য এখানে এল, এটা আমাদের বের করতে হবে। তো আমার সবগুলো মান দেওয়া আছে, আমি শুধু একটা একটা করে খালি বসাবো। 100 রুট ওভার 1 মাইনাস ভি এর মান কত, ভি এর মান এখানে 3 ইন্টু 10⁻⁷। তারপরে আমাদের এখানে বেগ কত দেওয়া আছে, বেগ দেওয়া আছে হইল সি ইজ ইকুয়াল টু 1.8 ইন্টু, সরি আলোর বেগ কত, 3 ইন্টু 10⁸, ঠিক আছে। 1 মিনিট ভাইরা, একটা কল আইছে দেখি। তো ভাইরা শুরু করতেছি। কোথায় ছিলাম। তো এইখানে আমাদের এল নটের মান দেওয়া আছে, সবগুলো মান দেওয়া আছে। তো সবগুলো মান আমি বসাই দিছি, ঠিক আছে। তো সবগুলো মান বসাই দিছি, বসানোর পরে তখন আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কত হয়, 100 ইন্টু 1 মাইনাস, দেখো এখানে সবগুলো কাটি যায়, কেটে কত হয় 1/10 হয়, নিচে স্কোয়ার আছে। তারপরে 100 ইন্টু 1 মাইনাস 0.01, ঠিক আছে। তো কত হয়, 100 রুট ওভার 0.99, এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যান্সার, এত মিটার, বুঝছো ভাইরা। এখানে কি বলছে, ভূপৃষ্ঠে একটি রকেট যানের দৈর্ঘ্য এত, তারপরে এত বেগে উড্ডয়নরত অবস্থায় ভূপৃষ্ঠে পর্যবেক্ষকের নিকট এর দৈর্ঘ্য কত মিটার হবে, ঠিক আছে। তো এখানে আমাদের সবগুলা মান দেওয়া আছে, আমি খালি মানে মানগুলা বসায় ক্যালকুলেশন করছি, ঠিক আছে। এই দেখো এল নটের মান দেওয়া আছে, বেগ দেওয়া আছে, আলোর বেগ তো আমরা জানি 3 ইন্টু 10⁸, সব কিছু দেওয়া আছে। খালি সূত্র বসায় অ্যান্সার, মান বসায় দিয়েছি, আমাদের অ্যান্সার এসে পড়ছে, ঠিক আছে। তো তারপরে আমরা একটা ম্যাথে যাই, খুবই কঠিন ম্যাথ। 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর এত বেগে চলমান, 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর এত বেগে চলমান হলে ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্যের মান কত, ঠিক আছে। তো এটা আমরা কেমনে করব, এরকম থাকলে আমরা সবসময় বুঝবো কি দৈর্ঘ্য সংকোচন, বা দৈর্ঘ্য সংকোচনই আছে, আর কিছু নাই, দৈর্ঘ্য সংকোচনের ম্যাথ। তো এখানে আমাদের বুঝতে হবে মানে প্রশ্নে কি বলছে, দেখো ভাইরা এখানে বলছে হইলো স্কেলটি প্রস্থ বরাবর, মানে প্রস্থ বরাবর বেগ দেওয়া আছে, প্রস্থ বরাবর, কিন্তু আমাদের বের করতে কি বলছে, দৈর্ঘ্যের মান কত। প্রস্থ বরাবর বলছে কিন্তু আমাদের দৈর্ঘ্যের মান বের করতে বলছে। আমাদের যদি প্রস্থ বরাবর বেগ থাকে, কি দৈর্ঘ্য বরাবর কি কোনো সরণ হবে। আচ্ছা এই বস্তুটা যদি আমি
এই বস্তুটা যদি আমি এই প্রস্থ বরাবর এদিক এদিক নিয়ে যাই, হ্যাঁ, তাহলে কি আমার দৈর্ঘ্য বরাবর কি কোনো স্মরণ হবে? স্মরণ হবে না, দৈর্ঘ্য স্মরণ শূন্যই থাকবে। ঠিক আছে, তো আমাদের এখানে বেগ কত হবে? 0। ঠিক আছে, এখানে বেগ 0 হবে, 1 নম্বর অ্যান্সার। তারপরে কি? তারপরে একটা সূত্র এখানে কি বলছে? ফোটনের শক্তি কার্যাপেক্ষক, তার কার্যাপেক্ষক সূচন কম্পাঙ্ক ও তরঙ্গ বেগ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে ফোটনের শক্তি প্রথমে কি আছে? আমাদের ফোটনের শক্তি E is equal to HF আর H/C ল্যামডা, H ইন্টু C ল্যামডা। এখানে আমাদের E হলো ফোটনের শক্তি, ফোটনের শক্তি। ঠিক আছে, এটা আমাদের ফোটনের শক্তি নির্ণয়ের সূত্র। এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক, এইচ হইল প্লাঙ্কের ধ্রুবক, এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। হ্যাঁ, এইচের মান হইল 6.63 ইন্টু 10⁻⁻34। ঠিক আছে, এইচের মান। তারপরে আমাদের এখানে পি হলো আমাদের মোমেন্টাম বা ভরবেগ। হ্যাঁ, পি ইজ ইকুয়াল টু ই বাই সি। পি হলো মোমেন্টাম বা ভরবেগ, পি ইজ ইকুয়াল টু ই বাই সি বা এইচ বাই ল্যামডা। ঠিক আছে, এখানে এইচ হলো শক্তি আর সিটা কি? সিটা হইলো আলোর বেগ। এখানে এইচটা হইলো কি? এখানে এইচটা হইলো প্লাঙ্কের ধ্রুবক, আর ল্যামডাটা হইলো কি? তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তারপরে আমাদের ডাব্লু ইজ ইকুয়াল টু HF0। এখানে ডাব্লুটা কি? এখানে আমাদের উপরে ডাব্লু দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে হবে হলো ফাই। ঠিক আছে, এখানে আমরা ফাই দিয়ে আমরা অঙ্ক করব। মানে কি ডাব্লু? এটা কি? এটা হলো কার্যাপেক্ষক। এটা কি? এটা হলো কার্যাপেক্ষক, কার্যাপেক্ষক। ঠিক আছে, এটাতে আমরা ওয়ার্ক ফাংশনও বলি। এখানে এটাতে আমরা ওয়ার্ক ফাংশনও বলি। হ্যাঁ, এটা প্লাঙ্কের ধ্রুবকের সাথে আমরা কম্পাঙ্ক যদি যুক্ত করি, মানে গুণ করি, তাহলে আমরা এখানে কার্যাপেক্ষক পাই। ঠিক আছে, তারপরে 4 নম্বর সূত্রটা, এগুলো সূত্র অতটা ইম্পর্টেন্ট না। এটা হলো বেগ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আর এটা হলো সর্বোচ্চ শক্তি নির্ণয়ের সূত্র। তো আর এটা হলো নর্মালি ওই যে কম্পাঙ্কের একটা ক্যালকুলেশন। ঠিক আছে, তো এগুলো আপাতত দরকার নেই। ঠিক আছে, তো তারপরে আমরা একটা ম্যাথে যাই। ম্যাথ দেখলে বুঝতে পারবো থিওরির চেয়ে ম্যাথ বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে এখানে কি আছে? ফোটনের ভরবেগ কোনটি? ফোটনের ভরবেগ কোনটি? ফোটনের ভরবেগ কোনটি? একটু আগে আমরা দেখছি পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, তাই না? পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, মোমেন্টাম বা ভরবেগ। তো এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো তারপরে কি? একটি ধাতুর কার্যাপেক্ষক দেওয়া আছে, একটা ধাতুর কার্যাপেক্ষক দেওয়া আছে। কার্যাপেক্ষক কি? কার্যাপেক্ষক কি? আমাদের ফাইটারে আমরা কার্যাপেক্ষক ধরি বা ডাব্লু নট। ঠিক আছে, তো একটা ধাতুর কার্যাপেক্ষক দেওয়া আছে। ধাতুর ক্ষেত্রে ফটো ইলেকট্রন নিঃসরণের সূচনা কম্পাঙ্ক কত? সূচনা কম্পাঙ্ক কি? আমরা F0। সূচনা কম্পাঙ্ক কি? F0 বের করতে হবে আমাদের। তো আমরা সূত্র কি জানি? সূত্র জানি হলো E ইজ ইকুয়াল টু HF। না ভাইয়া, সরি, কি বলতেছি, ফাই ইজ ইকুয়াল টু HF0। ঠিক আছে, ফাই ইজ ইকুয়াল টু HF0। এটা কি? কার্যাপেক্ষক। ফাইটা কি? কার্যাপেক্ষক। আর এফটা কি? সূচনা কম্পাঙ্ক। তো আমাদের এফটাই বের করতে হবে, কেন? সূচনা কম্পাঙ্ক কত? F0 ইজ ইকুয়াল টু ফাই বাই H। ঠিক আছে, তো H আমাদের কত? প্লাঙ্কের ধ্রুবক। H ইজ ইকুয়াল টু 6.63 ইন্টু কত? 10⁻⁻34। 10⁻⁻34। ঠিক আছে, জুল সেকেন্ড। তো তারপরে আমরা এখন মানগুলো বসাই দিই। আমার কত দেওয়া আছে দেখো ভাই, এটা ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে। হ্যাঁ, তো যেহেতু ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, আমার তো এটা তো আমাদের একক ভোল্টে, এখানে ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, এই কারণে একটা ইলেকট্রন গুণ হবে এখানে। হ্যাঁ, এখানে আমরা 1.6 ইন্টু
10⁻19 এটা আমি গুণ করব, যেহেতু ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, ইলেকট্রন ভোল্ট আমরা ভোল্টে কনভার্ট করব। তো কত হবে মানটা বসে এখানে, ফায়ার মান কত, ফায়ার মান হলো 6.63 ইন্টু 10⁻19। এখানে 6.63 আছে, ইলেকট্রন ভোল্ট আছে, এই কারণে আমি এখানে 6.63 ইন্টু 1.6 ইন্টু 10⁻19, 1.6 ইন্টু 10⁻19 কী কারণে গুনতেছি, কারণ এটা ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, ইলেকট্রন ভোল্ট থেকে আমি ভোল্টে কনভার্ট করছি, ঠিক আছে। তো তারপরে আমাদের এইচের মান কত, এইচের মান প্লাঙ্কের ধ্রুবক এইচের মান হলো 6.63 ইন্টু 10⁻কত, 10⁻−34, ঠিক আছে। তো এটা কাটাকাটি করলে 6.63 কাটে, তারপরে এটার সাথে এটা ক্যালকুলেশন করলে হলো 1.6 ইন্টু 10⁻15, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো এটা 1.6 ইন্টু 10⁻15 হার্জ অ্যান্সার, হার্জ। কম্পাঙ্কের একক কি, তো কম্পাঙ্কের একক হার্জ, ঠিক আছে। প্রশ্নে কি বলছে, একটা ধাতুর কার্যপেক্ষক দেওয়া আছে, হ্যাঁ, ধাতুটির ফটো ইলেকট্রন নিঃসরণের সূচনা কম্পাঙ্ক কত, এটা নির্ণয় করতে বলছে। আমাদের প্লাঙ্কের ধ্রুবকের মানও প্রশ্নে দেওয়া আছে। তো তারপরে আমাদের সূত্র কি, ফাই ইজ ইকুয়াল টু HF0। তো ফাইয়ের মান আমাদের দেওয়া আছে, একটু বাদ, ফাইয়ের মান দেওয়া আছে, HF0 মানও দেওয়া, এইচের মানও দেওয়া আছে। তো তারপরে আমি এটা ক্যালকুলেশন করছি, এটা বা এটাও করছি, তখন আমি কম্পাঙ্ক পাই গেছি, নর্মালি কম্পাঙ্ক, এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপরে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, বগলির তরঙ্গ দৈর্ঘ্য, এক্স রে ও কম্পটন কণা, এই রিলেটেড কিছু সূত্র দেওয়া আছে, সূত্রগুলো তোমরা দেখো। এটা হলো আমাদের বগলির সূত্র, ব্রগলি, এটা হলো আমাদের বগলির সূত্র, ঠিক আছে। ল্যামডা ইজ ইকুয়াল টু H/P, পি হলো এখানে ভরবেগ, এখানে এমভি লেখছে, এই ছিল আমাদের প্লাঙ্কের ধ্রুবক, আর এটা হলো আমাদের নিচেটা হলো হাইজেনবার্গের সূত্র, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ঠিক আছে। এটা হলো আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো সূত্রটা আমরা খালি জানিয়ে রাখবো, ম্যাথামেটিক্যাল ওরকম কিছু আসবে না, ওরকম আসেও নাই আগে, মানে থিওরিটিক্যাল আসবে আসলে, ঠিক আছে। কেমন প্রশ্ন হবে আমি দেখাই দিচ্ছি। আর এটা হলো আমাদের মানে ইলেকট্রন ভোল্ট নির্ণয় করার সূত্র, এটা হলো, আর এটা হলো আমাদের কম্পটন ক্রিয়া নির্ণয় করার সূত্র, কম্পটন ক্রিয়া নির্ণয়ের সূত্র, ঠিক আছে। এটা হলো আমাদের কম্পটন ক্রিয়া নির্ণয়ের সূত্র। আর HF ইজ ইকুয়াল টু KM প্লাস HF0, এটা আমাদের কিসের সূত্র, এটা হলো আমাদের, মানে এই দুইটা সূত্র একদমই দরকার নাই, তা তোমরা জানিয়ে রাখো। এটা হলো আমার এনার্জি ফর্মুলা, মনে রাখো, এনার্জি ফর্মুলা, ঠিক আছে, এনার্জি ফর্মুলা। তারপরে আমরা কিছু প্রশ্ন দেখলে আমরা বেশি ক্লিয়ার হব। তোমাদের এখানে কি বলা আছে, এখানে দেখো কি বলা আছে, পদার্থ যখন তরঙ্গ রূপে আচরণ করে তখন অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না। কি বলছে, পদার্থ যখন তরঙ্গ রূপে আচরণ করে, পদার্থ কিন্তু তরঙ্গ রূপে আচরণ করে, মনে রাখবা, কিন্তু তখন তাদের অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না, ঠিক আছে। এটা কি নামে পরিচিত, এটা হলো আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নামে পরিচিত, বুঝলে, মনে রাখবো, পদার্থ যখন তরঙ্গ রূপে আচরণ করে তখন অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না, এটা আমাদের কি নামে পরিচিত, এটা হলো আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নামে পরিচিত, ঠিক আছে। তো তারপরে একটা মানে থিওরিটিক্যাল ম্যাথ দেখি, মানে থিওরি প্লাস ম্যাথ। এখানে কি বলছে, এখানে কম্পটন বিক্ষেপণ কি, আর কম্পটন বিক্ষেপণে
ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ পরিবর্তন বের করো। কম্পটন বিক্ষেপণ কি? কম্পটন বিক্ষেপণে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ পরিবর্তন বের করো। তো এরা শুরু করি, কি বলছে। কম্পটন বিক্ষেপণ কি? কম্পটন বিক্ষেপণ হচ্ছে একবর্ণী এক্স রশ্মি, একটা রশ্মি হলো, এক্স হলো এক ধরনের রশ্মি, মানে বেশি কিছু এখন জানার দরকার নেই, শুধু মনে রাখবা একটা রশ্মি। একবর্ণী এক্স রশ্মি বিক্ষেপণের ফলে, একবর্ণী এক্স রশ্মির বিক্ষেপণের ফলে বিক্ষিপ্ত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্গকে, মানে কম্পাঙ্গের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই ঘটনাকে আমরা বলি কম্পটন বিক্ষেপণ। তো কি? একবর্ণী এক্স রশ্মির বিক্ষেপণের ফলে, একবর্ণী মানে একটা বর্ণী, এখানে বর্ণী বলতে বোঝাচ্ছিল আলোর একটা মনে করো একক। হ্যাঁ, একবর্ণী এক্স রশ্মির বিক্ষেপণের ফলে এটি বিকিরিত হয়। এর ফলে তরঙ্গ ও কম্পাঙ্কে পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, বুঝছো? মানে একবর্ণী এক্স রশ্মির বিক্ষেপণের ফলে এটি বিকিরিত হয়, এর ফলে তরঙ্গ ও কম্পাঙ্গে পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই ঘটনাকে আমরা কম্পটন বিক্ষেপণ বলি। এই ঘটনাকেই আমরা কম্পটন বিক্ষেপণ বলি। ঠিক আছে, এই ঘটনাকে আমরা কম্পটন বিক্ষেপণ বলি। ঠিক আছে, তো কম্পটন বিক্ষেপণ, তারপরে কি বলছে? কম্পটন বিক্ষেপণে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ পরিবর্তন বের করো, মানে সর্বোচ্চ পরিবর্তন বের করতে বলছে। সর্বোচ্চ পরিবর্তন মানে ম্যাক্সিমাম চেঞ্জ। ঠিক আছে, বের করতে বলছে কিসের? তরঙ্গ দৈর্ঘ্যের। ঠিক আছে, তো তরঙ্গ দৈর্ঘ্যের চেঞ্জ নির্ণয় করতে বলছে। আমাদের সূত্রটা কি? ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। ঠিক আছে, তো এইখানে আমাদের চেঞ্জ দেখতে হবে, এখানে চেঞ্জ কোনটায় চেঞ্জ হয়। তো এখানে ল্যামডার মান কখন সর্বোচ্চ হবে? হ্যাঁ, দেখো ভাইরা, এখানে কোনটার পরিবর্তন ঘটে, এখানে কোনটার কারণে আমাদের ল্যামডার মান চেঞ্জ হতে পারে। দেখো ভাইরা, এখানে এইচ এর মান চেঞ্জ হবে না, এম এর মান চেঞ্জ হবে না, সি এর মানও চেঞ্জ হবে না। চেঞ্জ হওয়ার মধ্যে শুধু এই ফাই এর মানটা চেঞ্জ হবে। ঠিক আছে, এটার মানের চেঞ্জের কারণে পুরো মানটা চেঞ্জ আসবে। তো কী কারণে এটার মান চেঞ্জ হতে পারে? তো আমরা দেখব যে ফাই আমাদের 0 ডিগ্রি হয়, ফাই যদি আমাদের 0 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান হয় হলো 1। তো আমাদের এই পুরোটার মান কত হবে? 0 হয়ে যাবে। 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, পুরোটার মান হবে 0। তো তারপরে আমাদের যদি ফাই আমাদের 90 ডিগ্রি হয়, ফাই 90 ডিগ্রি হলে কী হবে? ফাই যদি আমাদের 90 ডিগ্রি হয়, তো ফাই 90 ডিগ্রি হলে আমাদের কী হবে? ফাই 90 ডিগ্রি হলে কস 90 ডিগ্রির মান কত হবে? কস 90 ডিগ্রির মান হবে আমাদের 0। তো আমাদের পুরো মানটা কী হবে? পুরো মানটা হবে হলো মানে মাঝামাঝি মানটা
এম নট সি, এই যে এম নট সি, ঠিক আছে। আর যদি আমাদের এটা যদি 180° হয় তখন কী হবে, এই কস 180° মান কত, -1। তো -1 হলে কী হবে, এটা এর সাথে -1 হলে কত হবে, এটা 2 হয়ে যাবে। তো এটার মান কত হবে, এটার মান হবে হলো 2h/mc, এম নট সি। কেন হলো 2h/m নট সি, এখানে 180° মান কত, -1, এই -1 আর এই 1 মাঝখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এটা 2 হয়ে যায় না এই জায়গায়। তো 2 ইন্টু h/m ইন্টু সি, তো এটা হলো আমাদের মানে সর্বোচ্চ মান। তো এটা হলো আমাদের সর্বোচ্চ ম্যাক্সিমাম মান, ঠিক আছে। তো আমাদের এখানে আমরা যখন থিওরিটিক্যাল প্রশ্নের অ্যান্সার দিব তখন আমরা লিখে দিব বাংলায়, ঠিক আছে। তখন আমরা লিখে দেবো ল্যামডার মান সর্বোচ্চ হবে কখন, যখন এই কস ফাইয়ের মান 180° হবে, ঠিক আছে। আর আমরা দেখাই দিব, করে দেখাই দিব, ঠিক আছে। এটা হলো ম্যাক্সিমাম মান, ঠিক আছে। ঠিক আছে ভাইরা, তো আজকে আমাদের শেষ, আর কিছু নাই পড়ার মতো। এই অধ্যায়ে মানে ইম্পর্টেন্ট মোটামুটি, তো এই অধ্যায়ের সব কিছু এরকম পড়ার দরকার নেই, মানে খুবই মানে বেশি ডিপে যাওয়ার দরকার নেই। নর্মালি আমরা সব জেনে যাবো, উপর উপর বেশি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়ে যাবো, ঠিক আছে। আর হালকা পাতলা ভিতরে কিছু দেখতে হবে। আর থিওরি আজকে বেশি আলোচনা করি নাই, তোমরা বই দেখে নিও, যেগুলো যেগুলো আমি বলছি ওইগুলো এগুলো দেখে নিও। যা পড়াইছি ওর মধ্যেই আসবে, ওর বাইরে কিছু ওরকম পড়ার দরকার দেখার নাই এখন, দেখে নিও তাও তোমরা হালকা পাতলা। তো আজকে শেষ করি আজকের মতো, টাটা ভাইয়া।